ধীরে ধীরে ও সব ভুলে যেতে লাগলো। হাত থেকে তাঁতটা পড়ে গেল প্রতাপের। ও মনে করতে পারল না নৌকো কিভাবে বাইতে হয়, মনে করতে পারল না উল কি করে বুনতে হয়, মনে করতে পারল না ওর বাড়ি কোথায়। ও ভুলে গেল ওর সামনে বসে আছে কে, আর ও নিজে এই গভীর রাতে এই নদীতে করছেটা কি। এক সময় ওর মুখের ভাষাও হারিয়ে গেল, কথা বলতেও যেন ও ভুলে গেছে। ফ্যাল ফ্যাল চোখে ওর সামনে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে রইল। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প নদীর ঘাটের জলপিশাচ। প্রতাপের ভূমিকায় নীল, প্রতাপের বাবার ভূমিকায় সুমিতেন্দ্র, জলপিশাচ আর গল্প পাঠে আমি প্রত্যয়। গতকাল আপনারা শুনেছেন কালবৈশাখীর ঝড়ের রাত, আর আজ শুনবেন নদীর ঘাটের জলপিশাচ। এই দুটো গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে প্লিজ হাইপ করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। নিশিরহাট ছোট ছোট টিলা পাহাড়ে ঘেরা একটি গ্রাম। এই গ্রামের চারদিক ঘিরে সুবিস্তৃত ঘন বন জঙ্গল দেখলে মনে হয় যেন সবুজ পাহাড়ের বুকের ভেতরে লুকিয়ে থাকা এক বিস্তৃত জগৎ রয়েছে এই গ্রামে। দিনের বেলায় এই গাঁয়ে যদিও বা মানুষজনের আনাগোনা কিছুটা থাকে, কিন্তু সূর্য ডোবার পরেই গ্রামটা যেন একেবারে অন্যরকম হয়ে যায়। পথঘাট ফাঁকা, ঘরগুলো নিস্তব্ধ, কেবল শোনা যায় ঝিঁঝি পোকাদের ক্ষীণ গুঞ্জন আর সরসর করে বয়ে যাওয়া হেমন্তের শীতল হাওয়ার শব্দ। এই গ্রামের দক্ষিণ প্রান্তের টিলাগুলোর গা ঘেঁষে ঘন শ্যাওড়া আর হিজল গাছের জঙ্গলের পাড় ধরে বয়ে গেছে পৌষা নদী। শীতকালে এই নদী শান্ত স্বচ্ছ আর ধীর স্থির হলেও বর্ষা নামলেই এই নদী নিজের রূপ বদলিয়ে ফুলে ফেঁপে ওঠে। এই নদীতে সর্বদাই চলে ছোট ছোট কাঠের নৌকা। এই নৌকোগুলো ব্যবহার করেই ভোরবেলায় জেলেরা জাল ফেলে মাছ ধরে, আবার কেউ কেউ এই নৌকা বেয়ে পাশের গ্রামের হাটে মালপত্র নিয়ে যায় বিক্রি করতে। কিন্তু এখানেও ওই একই ব্যাপার। সকালে এই নদীতে সবাই যতই যাতায়াত করুক না কেন, সন্ধ্যার পর এই নদীর কাছাকাছি অঞ্চলে বিরাজ করে কবরের নিস্তব্ধতা। নিশিরহাট সহ আশেপাশের সব গ্রামের লোকেরা বলে পৌষা নদীতে অনেক দিন ধরে বাস করে এক ভয়ঙ্কর জলপিশাচ। গ্রামের কিছু বয়স্ক লোকের কথায় কান পাতলে শোনা যায় সেই পিশাচের নাকি অনেক ক্ষমতা। রাত্রিবেলা যদি একবার এই ঘাট চত্বরে কোনো জীবিত মানুষ আসে, তাহলে জলপিশাচ কোনো মতেই তাকে ছাড়বে না। তাই বাচ্চা থেকে বুড়ো কেউই অন্ধকার নামলে নদীর কাছে আসে না। তুই কোথাও যাবি নাকি রে? রাত দুপুরে সোয়েটার গায়ে চড়িয়েছিস যে বড়।
এই রাতে কিন্তু আমি তোকে কিছুতেই বেরোতে দেব না রে বাছা, এই বলে দিলুম। হ্যাঁ, প্রতাপের বাবা প্রতাপের উদ্দেশ্যে কথাগুলো বলল। প্রতাপ হেসে বলল, না না বাবা, এই সোয়েটারটা আমি নিজে হাতে বুনেছি, তাই একটু পরে দেখছিলুম আর কি। ওমা তাই? খুব সুন্দর হয়েছে রে, এটা অনেক দামে বিক্রি হবে দেখিস। জানিস তো বাছা, তুই খুব ভালো উল বুনিস, ঠিক একেবারে তোর মায়ের মতো। ছোটবেলায় তোর আর তোর দিদির জন্য কত সুন্দর সুন্দর শাল সোয়েটার বানিয়ে দিত তোদের মা, মনে আছে? তোর মাকে তো উল কিনে দিতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে যেত এক্কেরে। তখন কতই না বিরক্ত হতুম, কিন্তু আজ যখন মানুষটা নেই তখন খারাপ লাগে। কি পেল জীবনে, কি বা দিতে পারলুম? ওই তো দুটো উল আর কাঁটা নিয়ে পড়েছিল। তোর দিদির বিয়ের পর তোর মাটাও চলে গিয়ে আমাদের পুরো কানা করে দিল রে। প্রতাপের বাবা মাথা নিচু করে নিজের চোখের জল আড়াল করল। প্রতাপ বলল, আমি তো আছি, আমি কি তোমার খেয়াল রাখি না বলো? সে কথা কি কয়েছি? তুই ছিলিস বলেই তো আমার ব্যবসাটা চলছে। তোর মা আগে উল বুনে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দিত, আর আমি সেই সব জিনিস হাটে বেচে টাকা নিয়ে আসতুম। তোর মা মরে যাওয়ার পর আমি তো ভেবেছিলাম ব্যবসাখানা আমার লাটেই উঠবে, কিন্তু তুই যে তোর মায়ের কাছ থেকে এ কাজ এত ভালো রপ্ত করেছিস সেইটা আমি তখন বুঝতে পারিনি, বুঝলি কি না? হ্যাঁ, তোর জন্যই তো আমরা আজ দুমুঠো ভাত খেতে পাচ্ছি রে বাছা। কিন্তু তুই তো আর চালাক চতুর ছেলে নোস, তাই একটু ভয় হয়। আমি না থাকলে তো এই গ্রামের লোকেরা তোর মতো ভ্যাবলা ছেলেকে সিরে খাবে। হ্যাঁ, প্রতাপ বাবার কথা শুনে ধূপ করে মাটিতে বসে বলল, বাবা, তুমি কি আমাকে গ্রামের বাকিদের মতো ব্যাবলা কইছো? না রে বাপ, তোকে তো আমি খারাপ বলিনি। তুই আমার সহজ সরল ছেলে, তাই তো তোকে নিয়ে চিন্তা। ব্যবসাপাতিও বুঝিস নে, তোর বুদ্ধিও নেই যে ব্যবসাখানা সামাল দিবি। আমি না থাকলে যে তুই কি করবি তা কে জানে। লোকেও যে তোর মাথা মুড়িয়ে খাবে। তো ব্যবসা বুঝিনে কে বললো তোমায়? আমি কত সুন্দর সুন্দর জিনিস তোমায় বানিয়ে দিই, তুমি সেগুলো পাশের গ্রামের হাটে নিয়ে গিয়ে বেচে আসো। আমি তো কোনোদিন সাথে করে নিয়েও যাও না, তাহলে কি করে বুঝলে যে আমি ব্যবসা বুঝি নে? তারপরও আমি তো এখন ভুবনখুড়োর থেকে নৌকা চালানো শিখে ফেলেছি। তাও তুমি বলবে আমি ব্যাবলা ছেলে? হ্যাঁ, প্রতাপের বাবা নিজের ছেলের মাথায় হাত রেখে একটু হেসে বলল, ওরে আমরা যে বুড়ো নোক, একটা চাল টিপে বুঝে যাই ভাত রান্না হয়েছে কিনা, তার জন্য আর পুরো হাতের ভারী উল্টাতে হয়। তুই এখনো ব্যবসা বুঝিস নে, আর তোর ওই মোটা মাথায় ব্যবসা ঢুকবে অনে। প্রতাপের খুব রাগ হলো। উঠে দাঁড়িয়ে একটা পা মাটিতে ধূপ করে ঠুকে বাবার দিকে তাকিয়ে রেগে মেগে বলল, কাল আমি তোমার সঙ্গে হাটে যাব আর বুঝিয়ে দেবো যে আমি কেমন ব্যবসা করতে পারি, দেখবে। প্রতাপের বাবা হেসে বলল, আচ্ছা আচ্ছা, তাই হবে। যা, এখন যা তো গিয়ে ঘুমোতে যা যা। আজ পূর্ণিমা, শীতের ঠান্ডা কনকনে রাত। দূরের পাহাড় থেকে ঠান্ডা হাওয়া নেমে এসে খড়ের ছাউনি ও ছোট জানালা পেরিয়ে প্রতাপের ঘরের ভেতরে ঢুকে পড়ছে ধীরে ধীরে। মাটির দেওয়াল ক্রমশ ঠান্ডা হয়ে উঠেছে। প্রতাপ নিজের খাটিয়ায় শুয়ে আছে। ওর পাশে
নিভু নিভুভাবে জ্বলছে কেরোসিনের বাতি। প্রতাপ জানালার দিকে মুখ ফিরিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে গোল রূপলি থালার মতো চাঁদ ও টিমটিম করে জ্বলতে থাকা তারার মাঝে মাঝে হালকা কুয়াশার ফাঁক গলে দেখা যাচ্ছে ভাসমান মেঘ। গ্রামের সবাই প্রতাপকে ভ্যাবলা কার্তিক বলে খেপায়, কিন্তু আজ বাবাও সেই কথা বললে। কিন্তু বাবা কি করে বলল যে ও ব্যবসাপাতিও করতে পারবে না? ও নাকি মাথা মোটা। বাবা না থাকলে তো রোজ ওই বাজারে যায়, দরদাম করে জিনিসপত্র কেনে, আবার বাড়ি ফিরে এসে রান্নাও করে। সংসারের খরচের হিসেবও ওই মেলায়। এমনকি প্রতি মাসে খরচ বাঁচিয়ে 50 টাকা করে জমায়। তবুও বাবা এমনভাবে বলল কেন? না, এই অপমান সহ্য করা যায় না। কালই ও বাবাকে দেখিয়ে দেবে যে ও ব্যবসা ভালোই বোঝে, আর দরকার হলে ভালোভাবেই ব্যবসা করবে। প্রতাপ মনে মনে বলল, কাল যতগুলো বস্তা হাটে নিয়ে যাব তার একটা মালও ফিরিয়ে আনবো না, সব বিক্রি করে ছাড়বো। কিন্তু ভাবনায় ছেদ পড়ল প্রতাপের। ওর বাবা কাল সকালে ওকে নিয়ে হাটে যাবে, কিন্তু কাল তো রবিবার, হাট বসবে ভোর থেকে। ওরা পৌঁছতে পৌঁছতে অর্ধেক খদ্দেররাই তো মাল কিনে নিয়ে চলে যাবে। তখন ওদের অত মাল কাটতে হবে কি করে? প্রতাপ এবারে বিরক্ত হয়ে বলল, বাবাজি সবসময় সকালবেলায় কেন যায় হাটে বুঝি নে। আচ্ছা, একটু ভোর ভোর যেতে পারে না? এই জন্যই পেরায় পেরায় বাবার বিক্রি বাট্টা তেমন হয় না। কিন্তু কাল যদি বাবা আবার দেরি করে ওঠে, তাও এত জিনিস যে বিক্রি করা খুব মুশকিল হবে। না 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 না, তা হতে দেওয়া যাবে না। তাহলে কি ভোরবেলা বাবাকে জোর করে ঘুম থেকে তুলবো? কিন্তু বাবার তো বয়স হয়েছে, রাতে তাড়াতাড়ি ঘুমই আসে না, তাই ভোরে উঠতেও পারে না। প্রতাপ গভীর নিঃশ্বাস ফেলে জানালার বাইরে তাকিয়ে উদাস কণ্ঠে বলল, তাহলে এখন কি করি? আমি কি প্রমাণ করতে পারবো যে আমি মাথা মোটা নই? হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল প্রতাপের মাথায়। তড়াক করে উঠে বসে বিড়বিড় করে বলল, আচ্ছা, আমি যদি একা একা ভোরে গিয়ে মাল বেচে আসি তাহলে কেমন হয়? হ্যাঁ, তাহলে বাবাকে দেখাতেও পারবো যে আমি ব্যবসা করতে পারি। হয়তো বাবা ঘুম থেকে ওঠার আগেই আমি সব মাল বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরে আসবো। কিন্তু ভোরবেলা একা একা বেরোলে তো গ্রামের লোকেরা আমায় দেখে ফেলে বাবাকে এসে বলে দেবে। তাহলে কি করব? এক কাজ করি, আমি মনে হয় একটু বাদেই বেরিয়ে পড়ি। ভুবন খুড়ো ও তো নিজের নৌকা আমার জিম্মায় রেখে শ্বশুর বাড়ি গেছে। আমি ওই নৌকা নিয়েই দিনের আলো ফোটার আগেই ওই পাড়ে চলে যাই। তাহলে ভোর হলেই সবাই প্রথমে আমার কাছেই আসবে। হ্যাঁ, আর জিনিস আমার থেকেই কিনবে। তাই করি তাই করি। কিন্তু সবাই যে বলে রাত্রিবেলা ঘাটে যেতে নেই, ওখানে নাকি জল পিশাচ বেরোয়। কিন্তু পূর্ণিমার রাতে তো আলো থাকে, এই সময় কি জল পিশাচ বেরোতে পারবে নাকি? বাবা যে বলে আলোকে ভূতে ভয় পায়, বেরোতে চায় না। এক কাজ করব, আমি খাটের কাছে গিয়ে চুপি চুপি আগে দেখে নেব পিশাচ আছে কি না। দূর থেকে পিশাচকে দেখতে পেলেই পালিয়ে আসবো, আর না পেলে নৌকা নিয়ে ওই পারে চলে যাব। প্রতাপ উৎসাহিত হয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল। পাশের ঘর থেকে হালকা নাক ডাকার শব্দ ভেসে আসছে। প্রতাপ বুঝল বাবা ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো প্রতাপ। ঘরের কোণে রাখা টেবিলের ওপর পুরনো লণ্ঠনটা জেলে বস্তাটা কাঁধে তুলে নিল। চৌকাঠ পেরোতেই ঠান্ডা কনকনে বাতাসে লণ্ঠনের শিকা দুলে উঠল। দূরে একদল কুকুর ঘেউ ঘেউ করছে। পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ তুলে প্রতাপ
এগিয়ে চলল। আকাশে চাঁদের আলোয় জ্যোৎস্না খেলছে। দূরে ঝোপঝাড়ের ফাঁক দিয়ে জোনাকির ক্ষীণ আলো জ্বলছে নিভছে। প্রতাপ লক্ষ্য করল ও ঘাটের দিকে যতই এগোচ্ছে ততই চারিদিকের নীরবতা ঘন হয়ে উঠছে। অবশেষে প্রতাপ ঘাটে পৌঁছল, কিন্তু যে বিষয় নিয়ে প্রতাপ চিন্তা করছিল সেই বিষয়ের কোনো অস্তিত্ব সে উপলব্ধি করতে পারল না। যার কথা সবাই বলে সেই জল পিশাচের কোনো চিহ্নই নেই এখানে। হয়তো এটাও ছিল গ্রামের লোক মুখে ভেসে বেড়ানো সেই সব অলি গুজবেরই একখানা, যার সত্য মিথ্যা কেউ কোনোদিন যাচাই করে দেখেনি। প্রতাপ মনে মনে হাসল। এতদিন সবাই ওকে ভ্যাবলা কার্তিক বলে খেপিয়েছে, কিন্তু এবার যখন শুনবে যে ও একা একা রাত দুপুরে নৌকো নিয়ে নদীতে বেরিয়েছিল তখন নিশ্চয়ই সবার তাক লেগে যাবে। সবাই ভাববে প্রতাপ খুব সাহসী, ভাববে সে পৌষা নদীর সেই মারাত্মক জল পিশাচের ভয়কেও তুচ্ছ করে রাতেই নদীর বুকে পাড়ি দিয়েছে। মনের আনন্দে প্রতাপ এগিয়ে গেল। ঘাটের পাশে বাঁধা ভুবন খুড়োর নৌকাটা দুলে উঠছিল জলের হালকা ঢেউয়ে। প্রতাপ ধীরে ধীরে বস্তাটা কাঁধ থেকে নামিয়ে নৌকোর ভিতরে একপাশে রাখল। তারপর উঠে বসল নৌকোয়। ভুবন খুড়োর কাছেই ও নৌকো চালানো শিখেছে, আর বেশ ভালোই শিখেছে। মজবুত হাতে দাঁড় টেনে নৌকা নিয়ে জলের মধ্যে ছলাৎ ছলাৎ শব্দ তুলে প্রতাপ এগিয়ে চলল। পৌষার জল আজ ভীষণ রকম শান্ত। চাঁদের আলোয় নদীর জল ঝিলমিল করছে। পৌষার জল আজ ভীষণ রকম শান্ত। চাঁদের আলোয় নদীর জল ঝিলমিল করছে। প্রতাপের মুখে ফুটে উঠল এক অদ্ভুত প্রশান্তি। খানিকক্ষণ পর নৌকো মাঝ নদীতে আসতেই হঠাৎ জলের ভেতর থেকে অদ্ভুত এক বুদবুদানি শব্দ ভেসে এলো। প্রতাপ চমকে উঠল। এই শান্ত স্থির জলে এমন শব্দ যে একেবারেই স্বাভাবিক নয়। সে দাঁড় থামিয়ে কান পেতে রইল। সেই বুদবুদানির মৃদু আওয়াজ ক্রমশ যেন ওর কাছে এগিয়ে আসছে। হঠাৎ প্রতাপের দৃষ্টি গেল সামনের দিকে। চাঁদের আলোয় দেখা গেল নদীর মাঝখানে গোল হয়ে অদ্ভুতভাবে ফেনা উঠছে। জলের উপর ছোট ছোট বৃত্ত তৈরি হচ্ছে এবং সেগুলো এগিয়ে প্রতাপের নৌকার একদম গা ঘেঁষে এসে থেমে গেল। প্রতাপের গলা শুকিয়ে এলো। কৌতূহলী হয়ে ও ঝুঁকে পড়ল জলের দিকে। ঠিক তখনই জলের ভেতর থেকে হঠাৎ একটা হাত উঠে এলো। প্রতাপ আঁতকে উঠে সরে এলো। পরক্ষণেই ও বুঝল জল থেকে যে হাতটা উঠে এসেছে সেটা মানুষের হাত। সর্বনাশ, জলে কেউ ডুবে যাচ্ছে নাকি? ডুবন্ত মানুষটি হাত তুলে মরিয়া হয়ে ছটপট করছে। প্রতাপ সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়ে সেই হাতটা চেপে ধরল। তারপর সমস্ত শক্তি দিয়ে লোকটাকে জল থেকে টেনে তুলল। ঠিক লোক নয়, ছেলে। ছেলেটি প্রায় প্রতাপেরই সমবয়সী। জলে বেচারা শ্বাস নিতে পারেনি বলে এখন নৌকায় উঠেও শ্বাস নিতে গিয়ে হিমশিম খাচ্ছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে সে ধাতস্থ হলো। প্রতাপ তখনও কিছু বলল না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটির দিকে। ছেলেটি হাঁপাতে হাঁপাতে বলল,
তুমি আমার অনেক উপকার করেছো, না হলে হয়তো আজ আমি মরেই যেতাম। তোমার তোমার নাম কি ভাই? আমার নাম প্রতাপ। কিন্তু তুমি আগে কও দেখি, তুমি এই জলে পড়লে কিভাবে? আর মাঝ নদী অবধি এসে তুমি হাবুডুবু খাচ্ছ কি করে? কোনো নৌকা তো আশেপাশে দেখছি না। তাহলে কি তুমি মাঝ নদী অবধি সাঁতরে এলে? মেয়ে মালুম সাঁতার ভুলে গেছিলে নাকি বাপু? কি ব্যাপার বলো তো? ছেলেটি ওর প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল। তুমি নিশিরাটেই থাকো, তাই তো? হ্যাঁ, কিন্তু এর আগে তো তোমাকে সেখানে দেখিনি কো। তুমি কোথায় থাকো ভাই? ছেলেটি হেসে বলল, সব বলবো, কিন্তু তুমি আগে একটা কথা বলো। এত রাতে তুমি একা এই নদীতে নৌকা চালাতে এসেছো যে, তোমার ভয় লাগে না? কিসের ভয়? জল পিশাচের? তুস, ও সমস্ত গুজব। গ্রামের লোকেরা মিছে কথা কয়, ঢপ দেয়। কে বলেছে তোমায় যে জল পিশাচ নেই? নেই তো, থাকলে তো দেখতেই পেতাম না কি রে বাবা। তোমার গ্রামের লোকেরা বুঝি জল পিশাচকে দেখেছে? না, কেউই দেখেনি, ও শুধু শুনেছে। যার থেকে শুনেছে সেও আবার আরেকজনের কাছে শুনেছে। আমার দিদির স্বামী শহরের লোক। হ্যাঁ, সে আমায় বলেছে শোনা কথা একদম বিশ্বাস না করতে, যতক্ষণ না চোখে দেখছো কিচ্ছু বিশ্বাস করতে নেই। তাই? হ্যাঁ, তবে আর কইছে কি, গ্রামের লোকেরা বলেছে যে জল পিশাচ নাকি মানুষকে মারে। এদিকে দেখো, হ্যাঁ, তুমিও বেঁচে আছো আর আমিও বেঁচে আছি। জল পিশাচ এখানে আছে, এ কথা ঠিক, কিন্তু সে মানুষ মারে না, বরং এর থেকে আরো ভয়ঙ্কর কিছু করে। তাই? কি করে? সে মানুষের ভিতর থেকে সেই মানুষটাকেই কেড়ে নেয়। মানে? মানে তুমি যদি জল পিশাচের সামনে যাও, তাহলে সে তোমার মধ্যে থেকে তোমায় কেড়ে নিয়ে নিজে তোমার ওই ফাঁকা খোলসটায় জায়গা করে নেবে। তুমি তো ভারী মজার লোক ভাইয়া। তুমি কি সুন্দর মিছে কথা কও, কিন্তু আমার বাবা বলে কখনো মিছে কথা কইতে নেই, জানো তো। মিছে কথা আমি বলছি না প্রতাপ, তুমি জানো এই জল পিশাচ হচ্ছে গিয়ে এক বহু পুরনো বন্দি আত্মা। কোনো তান্ত্রিক যদি কোনো মৃতদেহ নিয়ে সাধনা করতে গিয়ে সেই সাধনায় অসফল হয়, তাহলে সেই মৃতদেহ কোনো খাল বিল নদী নালায় ভাসিয়ে দিতে হয়। সেই মৃতদেহই জলে পড়লে অভিশপ্ত হয়ে গিয়ে জল পিশাচের রূপ নেয়। এই পিশাচ তখন নিজের জীবন ফিরে পেতে চায়, সাধারণ মানুষের মতো বাঁচতে চায়, কিন্তু যতক্ষণ না কোনো মানুষ নিজে থেকে তাকে নিজের জীবন দিতে চাইছে, ততক্ষণ সে লোককে মাঝে মধ্যে দেখা দেওয়া ছাড়া কিছুই করতে পারে না। কেবল সেই জলাশয়গুলোতে অতৃপ্ত অবস্থায় ঘুরে বেড়ায়। তুমি দেখেছো এরকম কোনো জল পিশাচকে? শুধু আমি কেন, তুমিও তো দেখেছো। আমি? অবাক হয়ে বলল প্রতাপ। আমি কোনোদিনও দেখিনি ভাই, মিথ্যা কথা কইব না। কে বলেছে দেখনি? এই যে তোমার সামনে বসে আছে। প্রতাপ চোখ বড় বড় করে ছেলেটিকে দেখে বলল, তুমি তুমি জল পিশাচ? ছেলেটি কোনো উত্তর না দিয়ে হাসি হাসি মুখে তাকিয়ে রইল প্রতাপের দিকে। তুমিও আমার গ্রামের লোকেদের মতো আমায় মাথা মোটা ভাবো, তাই না ভাই? দেখতে পাচ্ছি তুমি মানুষ, আর তুমি বলছো তুমি কিনা জল পিশাচ। হ্যাঁ, আমায় কি মুখ্য ভেবেছো নাকি তুমি? আমিও সত্যি বলছি প্রতাপ, আমিও এক জল পিশাচ। তাই নাকি? হ্যাঁ, তাহলে ওই যে তুমি বলেছিলে যে জল পিশাচ নাকি মানুষদের মধ্যে থেকে সেই মানুষকে কেড়ে নিতে পারে,
তাহলে আমায় কেড়ে নাও দেখি, তখন আমি বিশ্বাস করব যে তুমি সত্যিই জল পিশাচ। তাহলে তুমি নিজেই আমায় এই কাজ করতে বলছো তো? হ্যাঁ, বলছি তো। বেশ, তোমার হাতটা আমার হাতে দাও। প্রতাপের মনে হলো ধীরে ধীরে ওর শরীরের মধ্যে যেন উথাল পাথাল শুরু হয়েছে। চোখের সামনেটা ঝাপসা হয়ে এলো। তবুও ও দেখতে পেল ধীরে ধীরে ছেলেটির মুখ পাল্টে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ছেলেটিকে অবিকল প্রতাপের মতো দেখতে হয়ে গেল। প্রতাপ হাঁ করে তাকিয়ে সবটা দেখতে লাগলো। ধীরে ধীরে ওর শরীরটা যেন কেমন খালি হয়ে গেল, যেন কেউ অদৃশ্য হাতে সমস্ত স্মৃতি আর চেতনা টেনে নিচ্ছে ভিতর থেকে। ওর মন থেকে মুছে যেতে লাগলো নিজের নাম, নিজের পরিচয়, নিজের জীবনে যা যা ও জেনেছে শিখেছে। ধীরে ধীরে ও সব ভুলে যেতে লাগলো। হাত থেকে দাঁতটা পড়ে গেল প্রতাপের। ও মনে করতে পারল না নৌকো কিভাবে বাইতে হয়, মনে করতে পারল না উল কি করে বুনতে হয়, মনে করতে পারল না ওর বাড়ি কোথায়। ও ভুলে গেল ওর সামনে বসে আছে কে, আর ও নিজে এই গভীর রাতে এই নদীতে করছেটা কি। এক সময় ওর মুখের ভাষাও হারিয়ে গেল, কথা বলতেও যেন ও ভুলে গেছে। ফ্যাল ফ্যাল চোখে ওর সামনে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে রইল। দৃষ্টিটা যেন নদীর জল পৃষ্ঠের মতোই নিরাবেগ। ছেলেটি এবারে ওর মতোই দাঁত বের করে হেসে বলল, কেমন লাগছে আমাকে প্রতাপ? তোমার মতো লাগছে তো? কি হলো, চুপ করে আছো কেন? কথা কও। প্রতাপ কোনো উত্তর দিতে পারল না। বোকার মতো শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল ছেলেটির মুখের দিকে। ওর শরীরটা ক্রমে নিস্তেজ হয়ে পড়ছে, যেন ভেতর থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে। ছেলেটি ওর কাছে এসে ওর কানের কাছে মুখ এনে বলল, বলেছিলাম না জল পিশাচ মানুষ মারে না, তার থেকেও ভয়ঙ্কর কিছু করতে পারে। এখন থেকে আমি হব প্রতাপ, আর তুমি? সে থেমে মুচকি হেসে বলল, তোমার জায়গা হবে এই জলের তলায়। বলেই ছেলেটি এক ঝটকায় প্রতাপকে ঠেলে ফেলে দিল নদীর জলে। প্রতাপ প্রাণপণে সাঁতার কাটতে চাইল, কিন্তু পারল না। কারণ পূর্বে প্রতাপ সাঁতার জানলেও এখন ওর স্মৃতিশক্তি, ওর আত্মা সত্তা সব কিছু যে ওই পিশাচ নিয়ে নিয়েছে। প্রতাপ ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই তলিয়ে গেল নদীর কালো জলে। চাঁদের রূপলি আলো নদীর ওপর ছড়িয়ে পড়েছে। ভোর হতে তখনও কিছুটা দেরি আছে। হালকা ঢেউয়ে নৌকো দুলছে, আর সেই নৌকোয় বসে রয়েছে নকল প্রতাপ। নৌকোর দাঁড় ধরে বইছে সে। নদীর বুকের অন্ধকারে চিরতরে মিলিয়ে যাওয়া প্রতাপের জায়গা নিতেই এই প্রতাপ, এই নকল প্রতাপ অর্থাৎ জল পিশাচ এগিয়ে যাচ্ছে নিশির হাটের দিকে।